হ্যালো দর্শক বন্ধুরা, আজকে যে তোমাদের সাবজেক্ট সম্বন্ধে আমি এখানে আলোচনা করব, সাবজেক্টের নাম সারফেস টেক্সচার অর সারফেস ফিনিশ, বা অনেকে এটাকে কোয়ালিটি অফ সারফেসও বলে থাকে। বিষয়টা কি না, কোনো একটা বস্তুর পৃষ্ঠতলের উপরের যে মসৃণতা বা রাফনেস বা আমরা স্মুথনেস, এইটাকে কিভাবে মেজার করব বা এটা কোথায় কাজে লাগে, কেন আমরা এটা করে থাকি, বা এই চ্যাপ্টারটার গুরুত্ব কি, কি এর সিম্বল, কোথায় ব্যবহার করব, এইসব নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে চ্যাপ্টার সারফেস টেক্সচার বা সারফেস ফিনিশ। চলো আমরা এটাকে কিভাবে একটা সংজ্ঞা দেওয়া যায় সেটাও দেখব। এর একটা নিশ্চয়ই তো অবশ্যই সংজ্ঞা হওয়া উচিত। কী রকম জিনিস না, কোনো কিছু আমরা একটা টুল দিয়ে কোনো বস্তুকে কাটার পর তার একটা তো আমরা সারফেস বা পৃষ্ঠতল পাবো, অর্থাৎ টুলটা যে রাস্তাতে হাঁটছে বা যাতায়াত করছে সেইখানেতে সে একটা দাগ বা ছাপ ছেড়ে যায়। যেমন আমাদের কর্মজীবনে আমরাও আমাদের কর্মপদ্ধতি যেটা আমরা পৃথিবীতে করে যাই তার একটা ছাপ থেকে যায়, ঠিক এইখানেও সেই সেম জিনিস। টুলটা যে রাস্তায় হাঁটছে বা যেভাবে যাচ্ছে, সেটা যে ধরনের টুলই হোক, সেটা আমাদের কাটিং টুল হতে পারে, আমাদের যে কোনো ধরনের ফাইল হতে পারে, বা স্মুথনেসের জন্য গ্রাইন্ডিং মেশিন হতে পারে। সবাই এখানেতে কি করছে না, তার একটা নিজস্ব ছাপ ছেড়ে যাবে, সেটাকে আমরা বলছি সারফেসের উপরে টেক্সচার, বা এটাকে সারফেস ফিনিশ বা কোয়ালিটি অফ সারফেস। চলো আমরা এর নেক্সট স্লাইড দেখে নিই। হোয়াট ইজ সারফেস টেক্সচার? When components are produced either by machining or by hand process, the movement of the cutting tool leaves certain lines। অর্থাৎ যে কথাটা বলছিলাম, দেখো এইখানেতে এই যে এই টুলটা এখানে যে যাতায়াত করছে মিলিং মেশিনেতে, এইখানেতে কি করছে না, টুলটা যতবার এই রাস্তায় যাতায়াত করছে ততবার এখানে একটা ও লাইন বা দাগ ছেড়ে যাচ্ছে। এটা যদি আমাদের টার্নিং মেশিনেতে হয় তখন সেখানে তো একটা রাউন্ড সার্কেল বা চুড়ির মতন দাগ আমরা দেখতে পাই। অর্থাৎ টুলের যাতায়াতে রাস্তায় যে লাইন বা দাগটা ছেড়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি সারফেস টেক্সচার। দিস ইজ নোন অ্যাজ সারফেস টেক্সচার। দিজ আর ইন ফ্যাক্ট irregularities caused by the production process with regular or irregular spacing which tend to form a pattern on the workpiece। অর্থাৎ এটা একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে, এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এটা একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে হতে পারে, একটু কম বেশি হতে পারে, এখানেতে ওটাতে কিছু এসে যায় না। অর্থাৎ এই যে জবের উপরে এই টুলটা তার যে যাতায়াতের রাস্তায় দাগ বা স্পেসটা ছেড়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি সারফেস টেক্সচার। হোয়াট ইজ দি রিকোয়ারমেন্ট অফ সারফেস কোয়ালিটি বা সারফেস টেক্সচার? কি দরকার, এটা আমাদের কেন দরকার হয়ে পড়ে? দ্য রিকোয়ারমেন্ট অফ সারফেস কোয়ালিটি ডিপেন্ডস অন দ্য অ্যাকচুয়াল ইউজ অফ হুইচ কম্পোনেন্ট ইজ পুট। অর্থাৎ এটা কখন আমাদের দরকার হয় না, যে আমরা কোথায় এটা ব্যবহার করব তার উপরে আমরা এই সারফেসের কোয়ালিটি বা টেক্সচারটাকে রাখবো। এক্সাম্পল হিসাবে দেখো, ইন দ্য কেস অফ স্লিপ গেজ দ্য সারফেস টেক্সচার হ্যাজ টু বি এক্সট্রিমলি ফাইন। অর্থাৎ যদি এটা এইখানে দেখো একটা স্লিপ গেজের ছবি দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ এটা একটা স্লিপ গেজের ছবি। এটা কীরকম ধরনের এখানে সারফেস কোয়ালিটির আমাদের দরকার হয়? একেবারে স্মুথনেস, অর্থাৎ যাতে এই স্লিপ গেজগুলোকে তোমরা দেখেছো যারা ব্যবহার করেছো, স্লিপ গেজ একটাকে আরেকটার থেকে সেপারেট করতে গেলে আমাদেরকে কি করতে হয় না, স্লাইড করে নিয়ে যেতে হয়। অর্থাৎ এখানে হাই কোয়ালিটি ফিনিশ যেখানেতে এয়ার পর্যন্ত থাকতে পারে না। আবার ঠিক একই জিনিস, দ্য সিলিন্ডার বোর অফ অ্যান ইঞ্জিন মে রিকোয়ার্স এ সার্টেন ডিগ্রি অফ রাফনেস। অর্থাৎ দেখো এটা একটা মেশিনের সিলিন্ডার বোর যেখানেতে একটু রাফনেস রেখে দেওয়ার আমাদের দরকার হয়, কেননা সেখানটাকে বলা হয় অয়েল পকেট। অর্থাৎ যেখানেতে কিছু বিন্দু বিন্দু অয়েল আমাদের জমা হয়ে থাকে, যেটা আমাদের কি করছে না, পিস্টনের যাতায়াতে রাস্তাতে মসৃণ করে। অর্থাৎ সেখানে আমার একটু রাফনেস রাখা দরকার হয়ে পড়ছে। আবার ঠিক উপরের ক্ষেত্রে আমাদের এখানেতে কি দরকার পড়ছে, হেভি স্মুথনেসের দরকার পড়ছে, যেন এয়ার গ্যাপ পর্যন্ত না থাকে। ফর স্লাইডিং সারফেসেস দ্য কোয়ালিটি অফ সারফেস টেক্সচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ স্লাইডিং সারফেসের ক্ষেত্রে কোয়ালিটি অফ সারফেস টেক্সচার খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ যে সমস্ত জায়গাতে স্লাইডিং করছে, যেমন ধরো লেদ মেশিন যার বেডেতে স্লাইড করছে ক্যারেজ, সেখানে সারফেস ফিনিশের একটা অবশ্যই দরকার আছে। নেক্সট, ফিউ রিলেটেড টার্মস উইথ সারফেস ফিনিশ। সারফেস ফিনিশের সাথে কিছু রিলেটেড টার্ম আছে, কি কি সেগুলো? সারফেস ফিনিশ 1 নাম্বার, 2 নাম্বার টেক্সচার, 3 নাম্বার রাফনেস, 4 নাম্বার স্মুথনেস, 5 নাম্বার হিল অ্যান্ড ভ্যালিজ, 6 নাম্বার ওয়েভিনেস,
7 নাম্বার ফ্লজ, 8 নাম্বার লে, 9 নাম্বার স্যাম্পেলিং লেন্থ, আর 10 নাম্বার RA ভ্যালুজ। এগুলো একটু ডিটেলসে দেখবো যে এগুলো কোনটাকে কি বলে। সারফেস ফিনিশ অর্থাৎ কি বোঝাচ্ছে এখান থেকে না, দেখো সারফেসের ওপরে যে তলটা, অর্থাৎ এটা দেখো এখানে কি করা হয়েছে, ফাইলিং করা হয়েছে। ফাইলিং করার পরে এখানেতে কি হচ্ছে, একটা খসখসে ভাব এসেছে, অর্থাৎ এটা রাফ বা বাস্টার্ড ফাইল দিয়ে আমরা ফাইলিং করেছি এই ছবিটার থেকে, সেটাই বোঝা যাচ্ছে। এটাতে কি তার থেকে একটু মসৃণ, অর্থাৎ এখানে কি স্মুথ ফাইল দিয়ে আমরা ফাইল করেছি এটাতে, তারপরে আমরা এর মধ্যে একটা কোটিং করেছি, অর্থাৎ এর মসৃণতা আরও বেশি। এইটাকেই বলছি আমরা সারফেস ফিনিশ। কি ধরনের ফিনিশ এখানেতে এসেছে। নেক্সট, টেক্সচার। টেক্সচারটা কি ধরনের, এই ধরনের টেক্সচার তোমরা এখন দেখেই থাকবে কোথায় না, দেওয়াল পেন্টিংয়ের সময় আমরা কি করছি, ধরো এইটা এই এক ধরনের ব্রাশ, যেটা কীরকম করা হয়ে থাকে না, এটাকে এইরকমভাবে চিরুন দিয়ে যদি এরকমভাবে ঘোরানো হয় তাহলে এই টেক্সচারটা আমরা পাবো। এখানে দেখো ঝাঁটা কাঠি দিয়ে একটা তৈরি করা হয়েছে, অর্থাৎ এটা এখানে টুল হিসাবে ব্যবহার করা হয়েছে। ঠিক মেশিনে আমরা যদি এই ধরনের টুল, অর্থাৎ মাল্টি কাটিং টুল ব্যবহার করে থাকতে পারি, সিঙ্গেল কাটিং টুল ব্যবহার করতে পারি, টুলটা কোন দিক দিয়ে যাতায়াত করছে তার যে রাস্তা বা ছাপ যেটা ছেড়ে যাবে সেটাকে আমরা বলছি এখানে টেক্সচার। রাফনেস অ্যান্ড স্মুথনেস। রাফনেস আর স্মুথনেসের কথার থেকেই তোমরা বুঝতে পারছো যে কোনটা রাফনেস হবে কোনটা স্মুথনেস। এখানে ছবিতে আমরা কি দেখাতে চেষ্টা করেছি, অর্থাৎ রাফ বা বাস্টার্ড ফাইল দিয়ে যেটা আমরা করেছিলাম, বা এই ক্ষেত্রে কি দেখানো হয়েছে, এখানেতে আমরা টার্নিং করা হয়েছিল, ফেস টার্নিং যেটা ধরো সেটা, সেইখানেতে না টুলটা একটা স্পেস অবশ্যই একটা গ্যাপ 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 ছেড়ে চলে গেছে। আর স্মুথনেসের ক্ষেত্রে এখানে আমরা স্মুথ ফাইল দিয়ে করেছি, অর্থাৎ হাই কোয়ালিটি ফিনিশের চেষ্টা করেছি। এখানেতেও কি করেছি, ফিড কম দিয়ে আরও মসৃণতা আনার চেষ্টা করেছে, অর্থাৎ এই সাইডটাকে, অর্থাৎ রেড সাইডেতে যেটা আমরা পড়ছি এগুলো রাফনেসের উদাহরণ দিতে পারি, আর যেটা ব্লু সাইডেতে পড়ছে সেটা আমরা স্মুথনেসের উদাহরণ দিতে পারি। হিলস অ্যান্ড ভ্যালিজ, এই কথা থেকেই তোমরা বুঝে যাবে যে হিলস কাকে বলে, ভ্যালিজ কথা। এটা একটা ধরো একটা আমরা পিকচার এখান থেকে নিয়েছি কি কারণে দেখানোর জন্য, যে এটা পাহাড় অংশটাকে আমরা কি বলি, হিল। ঠিক তার নিচে যে উপত্যকা অংশ অর্থাৎ যেটা সমতল সেটাকে আমরা বলি ভ্যালি। ঠিক এইখান থেকে দেখো পাহাড়ের পিক পয়েন্ট দেখানো হয়েছে, এটাকে ভ্যালি এগুলোকে বলা হয়েছে। ওইখানের ক্ষেত্রেও সেই একই জিনিস আসবে। দেখো টুলটা এখানে রাউন্ড আকারে যাতায়াত করেছে, যার ফলে এরকম দাগ 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 ছেড়ে গেছে, অর্থাৎ এই উপরের যে অংশ সেটাকে আমরা বলবো হিলস, আর ঠিক নিচের দিকে যে অংশ সেটাকে আমরা বলবো ভ্যালি। ওয়েভিনেস জিনিসটা কি না, এটা জিনিসটা তোমরা দেখে থাকবে যে সমুদ্রে গেছো যারা, ঢেউ আসছে এরকম আস্তে 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 করতে করতে একসময় উপর দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ অনেকগুলো ছোট ছোট ধাপ পেরিয়ে পেরিয়ে এসে একটা বড় ঢেউ তৈরি করছে। অর্থাৎ এই জন্য আমি এখানে এক্সাম্পল হিসেবে দেখো কি রেখেছি না, এই যে একটা সমুদ্রের ঢেউ, অর্থাৎ ছোট ছোট একটা আস্তে 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 একটা বড় আকার। হঠাৎ এটা কেন হয়ে থাকে না, একসঙ্গে এসে যখন প্রেশারটা কি কারণে হতে পারে, দিস ইজ দ্য কম্পোনেন্ট অফ দ্য সারফেস টেক্সচার আপন হুইচ রাফনেস ইজ সুপার ইম্পোজ। অর্থাৎ একটা রাস্তাতে টুলটা যাচ্ছিল, হঠাৎ ধাক্কা পেলো, কি কারণে হতে পারে, ভাইব্রেশন হতে পারে, চ্যাটার হতে পারে, হিট ট্রিটমেন্টের পরে হতে পারে, অর্থাৎ যে কোনো ধরনের একটা কোনো কিছু প্রবলেম অ্যারাইজ হয়েছে, তখন টুলটা একটু জাম্প করে গেছে বা সেই জায়গাতে বসে গেছে, যার ফলে কী হচ্ছে একটা ওয়েভ তৈরি হয়। সেই জন্য এই ধরনের রাফনেসটাকে আমরা বলে থাকি ওয়েভিনেস। ফ্লজ অ্যান্ড লে কথাটার অর্থ হচ্ছে দিক, অর্থাৎ যে দিকেতে টুলটা যাচ্ছে, অর্থাৎ টুলটা কিভাবে যাচ্ছে, যে পথ নির্দেশ, সেই যে দিকটাকে, সেটাকে বলছি আমরা লে। আর কোনো সময় অন্তত কী হয়, মেটালের মধ্যে অনেক কিছু ইমপিউরিটি থেকে যেতে পারে, এয়ার বাবলস থেকে যেতে পারে, হোল থেকে যেতে পারে, যেটা আমরা আফটার মেশিনিং যেটাকে দেখতে পাই। যেমন এখানেতে একটা ফ্ল দেখানো হয়েছে, অর্থাৎ কি এটা আফটার মেশিনিং, টুলটা এখানেতে কাটার পরে একটা গর্ত বেরিয়ে গেছে, হতে পারে এয়ার বাবল, সেই জায়গাতে কোনো ইমপিউরিটি ছিল, বা ওই জায়গাতে কোনো একটা কিছু থেকে গিয়েছিলো যেটা একটা জটলা পাকিয়েছিল, সেটা মেশিনিংয়ের পর উঠে চলে গিয়ে একটা হোল তৈরি করেছে, সেই ধরনের জিনিসটাকে বলা হয় ফ্ল। আর যে দিকেতে টুলটা, অর্থাৎ এখানেতে টুলটা সার্কুলার হিসেবে ঘুরেছে, তাহলে ওইখানেতে লেটা হবে সার্কুলার, আবার এইখানেতে স্ট্রেটভাবে ঘুরেছে, এটাকে আমাদেরকে বলবো স্ট্রেট লে। স্যাম্পেলিং লেন্থ,
স্যাম্পেলিং লেন্থ কাকে বলবো না, একটা জিনিস তোমরা উদাহরণস্বরূপ দেখে থাকো যে আমরা যখন ব্লাড টেস্ট করাই, ব্লাডের যে কোনো প্রকার ত্রুটির জন্য আমরা ব্লাড টেস্ট করাই, ধরো আমরা সুগার মাপার জন্য ব্লাড, আমরা কি হোল বডির ব্লাডটা কি স্যাম্পেল হিসাবে দিয়ে দিই? না, আমরা কিছুটা অংশ আমাদের ব্লাড কালেক্ট করতে বলি, সেখান থেকে আমাদের সেটা মেজারমেন্ট করা হয়। ঠিক একই জিনিস আমরা সারফেসের যে রাফনেস মাপবো, তার জন্য কি গোটা মেটাল বা গোটা জবটাকে আমরা সিলেক্ট করব না, কিছুটা অংশের উপরে আমরা সিলেক্ট করে সেই মেজারমেন্টটা নিয়ে তার একটা অ্যাভারেজ করে দেবো, বা পুরো অংশটাতে এইটাই আছে ধরে নেব, এইভাবেই করা হয়। সেটাকে বলা হয় স্যাম্পেলিং লেন্থ, অর্থাৎ যতটুকু অংশকে আমি সিলেক্ট করেছি সেটাই হচ্ছে স্যাম্পেলিং লেন্থ। ঠিক ব্লাডের ক্ষেত্রে যতটুকু আমরা নিয়েছিলাম স্যাম্পেল হিসাবে, সেটাকেই আমরা বলবো স্যাম্পেল ভ্যালু বা স্যাম্পেল কোয়ান্টিটি। রাফনেস অ্যাভারেজ বা RA ভ্যালুজ, RA is the arithmetic average of the absolute values of the roughness profile ordinates. It also called as arithmetic average বা ক্যাপিটাল AA বা সেন্টার লাইন অ্যাভারেজ। অর্থাৎ এই রাফনেস ভ্যালুটা কি, একটু আগে যে তোমাদেরকে স্যাম্পেলিং লেন্থের কথা বলছিলাম, দেখো এইখানেতে দেখতে পাবে যে এইখান থেকে এই অ্যারো পর্যন্ত যে লেন্থটা, সেটা আমরা স্যাম্পেলিং লেন্থ, মানে এতটা অংশ নিয়ে আমরা বাকিটার মেজারমেন্ট করব বা টোটালটার বিচার করব। সেক্ষেত্রে কি দেখছো না, এইখানেতে হিলসও পাচ্ছ, ভ্যালিজও পাচ্ছ, অর্থাৎ তার মধ্যে আমরা একটা কি করছি, একটা অ্যাভারেজ লাইন টেনেছি। এই ক্ষেত্রে দেখো একটা অ্যাভারেজ লাইন টেনেছি, এইটাকে আমরা আরও ক্লোজ করে দেখাচ্ছি, সেটা কি একটা অ্যাভারেজ লাইন। এবার অ্যাভারেজ লাইন টেনে নিলাম মানে ওইখান থেকে পুরো মেজারমেন্টটা কি পেয়ে গেছি না, সেই জন্য কি করতে হয় না, সামেশন দিয়ে সেই অংশটার একটা অ্যাভারেজ, অর্থাৎ টোটাল যেটাকে বলা সেন্টার লাইন অ্যাভারেজ। আবার একটা আমরা এইখানেতে এই লাইন থেকে আর একটাকে সেন্টার লাইন টেনেছি, এর মাঝখানের যে ভ্যালুসগুলো সেগুলোকে নিয়ে আমরা গড় তৈরি করব, যেটা অ্যাভারেজের বাংলা গড়। সেই যে ভ্যালুসটা পাবো সেটাকে বলা হয় মেটালের রাফনেস বা RA ভ্যালুস। পজিশন অফ দ্য স্পেসিফিকেশন অফ দ্য সারফেস রাফনেস ইন দ্য সিম্বল অ্যাজ পার BIS, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে লক্ষ্য করো। এই সিম্বলটা পরীক্ষাতে আসে, এখানে যে যে পজিশনগুলোতে যে যে লেটার ইউজ করা হয়েছে সেটাকে খুব ভালো করে মনে রাখবে, এইটার উপরেতে পরীক্ষাতে কোশ্চেন আসে। এখানে এই সিম্বলটা আঁকার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করব, দেখো এই একটা রেড কালারের ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা কি না সমবাহু ত্রিভুজ হিসাবে তুমি যদি বলো, তাহলে এইটাকে কি করব না, এই অংশটা হবে 60 ডিগ্রি, আবার এই দিকে যে বাহুটা আছে সেটাও আছে 60 ডিগ্রি, তার অর্থাৎ এক কথা তাহলে মাঝখানে যেটুকু পড়ে আছে সেটাও হবে 60 ডিগ্রি। অর্থাৎ এটা আঁকার সময় খেয়াল করতে হবে, এই যে হেলে থাকা অংশ, এটা এইদিকেও যেমন 60 আছে এদিকেও 60 আছে। এর উপরের অংশে একটা দেখো দাগ আছে, যে অর্থাৎ এই যে ত্রিভুজটার উপরের দিকে এই দাগটা যদি কোনো দেখো ড্রয়িংয়েতে দেওয়া নেই এবং এখানে একটা সার্কেল করে দেওয়া আছে, তার মানে সেটাকে আমাদের বলেছে যে মেশিনিং করে কোনো মেটাল রিমুভ করা যাবে না। বাকি নচেত এই ধরনের ABCDE আর ব্র্যাকেট দিয়ে F এগুলো থাকলে কি মানে বোঝায় সেটা দেখো এখানে লিখেছি আমি, A = রাফনেস ভ্যালু RA ইন মাইক্রনস। অবশ্যই এখানে যে ভ্যালুটা থাকবে সেটাকে বলা হচ্ছে রাফনেস ভ্যালু, এবং এই মেজারমেন্টটা কিসে হয়, মাইক্রনস। মাইক্রনস মানে কি না 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগকে আমরা মাইক্রন বলি। অর্থাৎ এখানে যদি 50 লেখা থাকে এর জায়গায়, তাহলে সেই ভ্যালুটা আমরা কি বুঝবো, 50 মাইক্রনস। অর্থাৎ ওইখানেতে কোনো ইউনিট না ব্যবহার করা থাকলেও আমাকে ধরে নিতে হবে সেটা অবশ্যই হবে মাইক্রনস। এটাকে রাফনেস সিম্বল হিসেবে যখন ব্যবহার করা হয় সাধারণত ক্ষেত্রে সেটাকে কি করা হয়, N1 টু N12 পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে। N1 N2 N3 N4 N5 এরকম করে N12 পর্যন্ত যাওয়া হয়। বি পজিশন বি, এই বিটা কোথায় না এই যে ত্রিভুজের একটা বাহুকে আমরা লম্বা করে একটু বাড়িয়ে নিয়ে গিয়ে আবার এটাকে প্যারালাল টেনেছি, অর্থাৎ এই বেসের সাথে, ওইখানেতে যদি বিটা লেখা থাকে সেখানে কি লেখা থাকবে, প্রোডাকশন মেথড, অর্থাৎ কি প্রসেসে আমি এটা মেশিনিং করছি, ওই জায়গায় লেখা থাকতে পারে টার্নিং, ওই জায়গায় লেখা থাকতে পারে মিলিং, ওই জায়গায় লেখা থাকতে পারে গ্রাইন্ডিং। অর্থাৎ যে প্রসেসে আমি মেটালটা রিমুভ করব, অর্থাৎ যে মেশিনিং প্রসেস হবে সেটা ওইখানে লেখা থাকবে। ট্রিটমেন্ট অর কোটিং, এখানেতে বলা থাকতে পারে কোটিং করা হয়েছে যে ক্রোমিয়াম কোটেড, অর্থাৎ সেটা কোথায় লেখা থাকবে, এই সিম্বলটার এই যে উপরের বাহুটা গেছে সেটা ওই জায়গাতে লেখা থাকবে যে কি ধরনের এটা
প্রোডাকশন মেথড হবে। সি স্যাম্পেলিং লেন্থ, কতটা স্যাম্পেলিং লেন্থ নিয়ে এই মেজারমেন্টটা করা হয়েছে সেটা সি হিসাবে বোঝানো হয়। ডি ডিরেকশন অফ লে, অর্থাৎ টুলটা কোন রাস্তাতে কিভাবে গেছে, প্যারালাল গেছে, সার্কুলার গেছে, বা লম্বভাবে গেছে, বা অন্য মাল্টি ডিরেকশনাল গেছে, সেটাকে আমরা এটা ডিরেকশন অফ লে, এটাকে আরও পরবর্তী স্লাইডেতে আমি দেখাবো ডিরেকশন অফ লে এটা কী জিনিস। মেশিনিং অ্যালাউন্স, এই দিকেতে অর্থাৎ ত্রিভুজের এই দিকে উল্লেখ করা হয় মেশিনিং অ্যালাউন্স, কতটা মেশিনিং অ্যালাউন্স আমি দেবো। এফ আদার রাফনেস ভ্যালু, যদি কিছু দিতে হয় আদার রাফনেস ভ্যালু সেটা কোথায় দেওয়া হয়, সি এর পাশে ব্র্যাকেট দিয়ে এফ। অর্থাৎ এই ছবিটাকে খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে, এটা এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। নেক্সট দেখো লেটার সিম্বলস ফর টলারেন্স, একটু আগে যে আমরা N1 N2 N12 এটাকে দেখাচ্ছিলাম, এটাকে আমরা এরপর দেখব যে রাফনেস ভ্যালু অর্থাৎ কোনটাতে কত হয়, N1 এ কত, N12 এ কত, N11 এ কত, রাফনেস গ্রেড নাম্বার ওটার নাম্বার দিয়ে করা, আর রাফনেস সিম্বল এর সিম্বলই বা কী হয়, আর ম্যানুফ্যাকচারিং প্রসেস কোথায় এটাকে ব্যবহার করি। সিরিয়াল নাম্বার 1 এতে দেখো কি বলেছে, রাফনেস ভ্যালু RA ইন মাইক্রন, সেখানেতে 1 এতে 50 অর্থাৎ 50 মাইক্রনস ব্যবহার করা হবে, তখন রাফনেস গ্রেড বা নাম্বার হবে N12, আর তার রাফনেস সিম্বল হবে কি ঠিক এরকম একটা এসের মতন, যেটাকে শুয়ে দিলে হবে, ঠিক ওই জিনিসটাকে বলা হয় রাফনেস সিম্বল। N12 এর জন্য ওটাকে ইউজ করা হয়। কোথায় এটা ব্যবহার করা হয়, ম্যানুফ্যাকচারিং প্রসেস কোথায়, ফ্লেম কাটিং, হ্যাকশো কাটিং, ব্যান্ড শকাট বা স্লট ব্লাস্ট, এইসব ক্ষেত্রে আমরা এই সিম্বলটাকে ব্যবহার বা N12 ব্যবহার করতে থাকি। তার রাফনেস ভ্যালু হয় কত, 50 মাইক্রন। সিরিয়াল নাম্বার 2 এখানেতে দেখো কি হয়েছে 25.0 আর 12.5, এখানে রাফনেস গ্রেড বা নাম্বার হয় N11, এখানেতে রাফনেস সিম্বল হয় একটা সিঙ্গেল ত্রিভুজ উল্টো দিকে যেরকমভাবে করা আছে, অর্থাৎ এর পিক পয়েন্টটা আছে নিচের দিকে, ওপর দিকে ফ্ল্যাটনেসটা আছে। এটা কোথায় ব্যবহার করা হয়, স্যান্ড কাস্টিং, প্ল্যানিং, শেপিং, ফাইলিং, এইসব ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তোমাদের যে জব বা তোমরা যে জব ড্রয়িং দেখেছো তার মধ্যে কোনো না কোনো একটা সিম্বল তোমরা দেখে থাকবে, ঠিক লক্ষ্য করে দেখো এইখানেতে তার ভ্যালু অর্থাৎ কতটা মেটাল রিমুভ করা পসিবল বা কত রাখতে বলেছে সেটাও এখানে উল্লেখ করা হয়। সিরিয়াল নাম্বার 3 কি আছে, 6.3, 3.2, 1.6 কী হতে পারে, N9, N8, N7। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমি এখানেতে কিভাবে লিখেছি, এখান থেকে N1, N2, N3, N4, N5, N6 অর্থাৎ নিচের দিক থেকে যেমন N12 পর্যন্ত লিখতে গেছি, এখান দিক থেকে তুমি ক্যালকুলেশন করে ইজিলি বসিয়ে নিতে পারবে, বা এই দিক থেকে ক্যালকুলেশন করে বসিয়ে নিতে পারবে। দেখো এটা যদি 50 মাইক্রনস হয়েছিল, এটা ঠিক তার অর্ধেক 25 মাইক্রনস, এটা তারও ঠিক অর্ধেক 12.5 মাইক্রনস, তার অর্ধেক 6.3 মাইক্রনস। আবার উল্টো দিক থেকে যদি হিসাব করতে যাও, এটাকে 2 দিয়ে গুণ করে করে দেখো এই পর্যন্ত চলে আসবে। অর্থাৎ এটাকে মুখস্থ করার প্রয়োজন নেই, ঠিক একটু এই টেকনিকটাকে যদি তুমি মনে রাখতে পারো তাহলে আর এটা কোনো প্রয়োজন হবে না। ঠিক এইভাবে আমরা ব্যবহার করেছি এখানে দুটো রাফনেস, অর্থাৎ এখানে যে রাফনেস ভ্যালু যত এখানেতে কমতে কমতে আসছে দেখো, তাহলে এখানে দুটো ত্রিভুজ ব্যবহার করেছি। এই প্রসেসটা কোথায় ব্যবহার করা হয়, মিলিং, ড্রিলিং, ডাইকাস্টিং, টার্নিং, ফোরজিং, বোরিং এটসেট্রা, এইসব ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করা হয়। সিরিয়াল নাম্বার 4 দেখো 0.8, 0.4, 0.2 কি আসে এখানে, রাফনেস গ্রেড N6, N5, N4 তিনটে ত্রিভুজ ব্যবহার করেছি। কোথায় এটা করা হয়, সেন্টারলেস গ্রাইন্ডিং, অর্থাৎ মেশিনিস্ট গ্রাইন্ডারদের এটা করে থাকতে পারে সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং, কোল্ড রোলিং, ইন্টারনাল গ্রাইন্ডিং, এক্সট্রাকশন, সারফেস গ্রাইন্ডিং, ব্রোচিং, হবিং, ইডিএম রিমেনিং এটসেট্রা, এইসব ক্ষেত্রে এরা ব্যবহার করা হয়। সিরিয়াল নাম্বার 5 দেখো 0.5, 0.05, 0.025, N3, N2, N1, এখান থেকে কটা ত্রিভুজ ব্যবহার করা হয়, 4টে। অর্থাৎ রাফনেস ভ্যালু যত কমতে কমতে আসছে, এইদিকে সিম্বলটাও দেখো চেঞ্জ হতে হতে আসছে, এই দিক থেকে দেখো উপর থেকে সিরিয়ালি এইটা কমছে। অর্থাৎ N1 এতে রাফনেস ভ্যালু সব থেকে কম, N12 এর রাফনেস ভ্যালু সব থেকে বেশি। অর্থাৎ এইখানেতে কি করা হচ্ছে, সুপার ফিনিশিং, 4টে সুপার ফিনিশিং, ল্যাপিং, হর্নিং এটসেট্রা, এগুলোকে বোঝানো হয়। সিম্বলিং ফর
ডেজিগনেটিং দ্য ডিরেকশন অফ লে, অর্থাৎ একটু আগে বলছিলাম যে লে বা ডিরেকশন কোন দিকে টুলটা গেছে কিভাবে কোনখানে ব্যবহার করা হয়, আমরা আগের যে পিকচার সেখানেতে দেখেছিলাম যে ডিরেকশন অফ লে এই যে সিম্বলটা তার ঠিক এই জায়গাতে ব্যবহার করা হয়েছিল। এক্ষেত্রে দেখো এখানে এক্সাম্পল শোয়িং কি দেওয়া আছে না, একটা প্যারালাল দুটো লাইনকে দেখানো হয়েছে অর্থাৎ ইকুয়াল সাইনের মতন। কোথায় এটাকে ইন্টারপ্রিটেশন কীভাবে ব্যবহার করা, লে অ্যাপ্রক্সিমেটলি প্যারালাল টু দ্য লাইন রিপ্রেজেন্টিং দ্য সারফেস অফ হুইচ দ্য সিম্বল ইজ অ্যাপ্লাইড। সেক্ষেত্রে সিম্বল কি হয় ওটা, আর আমাদের যদি ড্রয়িং দেখানো হয় তাহলে এইরকমভাবেও আমরা দেখাতে পারি, অর্থাৎ টুলটা কীভাবে যাতায়াত করেছে, এইভাবে প্যারালালি যাতায়াত করেছে। পারপেন্ডিকুলার সিম্বল দেওয়া আছে, লে অ্যাপ্রক্সিমেটলি পারপেন্ডিকুলার টু দ্য লাইন রিপ্রেজেন্টিং দ্য সারফেস টু হুইচ দ্য সিম্বল ইজ অ্যাপ্লাইড। অর্থাৎ কি করেছে না জবের সঙ্গে এটা 90 ডিগ্রিতে পারপেন্ডিকুলারভাবে যাতায়াত করেছে, সিম্বল ইউজ করা হয়েছে। এখানে দেখো এটা হচ্ছে ডিরেকশন অফ লের যে সিম্বল আমরা ব্যবহার করছি সেটা দেখো উল্লেখ করা হয়েছে সেই জায়গাতে যেখানেতে আমরা ডিরেকশন অফ লেটাকে দেখিয়েছিলাম। ক্রস, লে অ্যাঙ্গুলার ইন বোথ ডিরেকশন টু লাইন রিপ্রেজেন্টিং দ্য সারফেস টু হুইচ দ্য সিম্বল ইজ অ্যাপ্লাইড। এটা কি করা হয়েছে না ক্রস করে আরাম এইভাবে দেখানো হয়েছে, সিম্বলটা ঠিক ওই জায়গাতেই দেখো এক্স লেখা হয়েছে। লে মাল্টি ডিরেকশনাল, অর্থাৎ যেদিকে খুশি যাতায়াত করেছে, মাল্টি ডিরেকশনাল অনেকগুলো দিক আছে, সেক্ষেত্রে কীরকম আঁকিবুকি এখানেতে জবের মধ্যে থাকতে পারে, অর্থাৎ এইখানেতে দেখো যে ডিরেকশন অফ লেটা এম দেখানো হয়েছে। সি লে অ্যাপ্রক্সিমেটলি সার্কুলার রিলেটিভ টু দ্য সেন্টার অফ দ্য সারফেস টু হুইচ দ্য সিম্বল ইজ অ্যাপ্লাইড, অর্থাৎ সার্কুলারভাবে টুল যাতায়াত করেছে, যেটা আমরা কি লেদ মেশিনেতে ফেসিংয়ের ক্ষেত্রে টুলকে দেখতে পাই যে টুলের একটা যে দাগ ছেড়েছে সেটা এরকমভাবে থাকে, অর্থাৎ এটাকে সার্কুলার লে বলা হচ্ছে, সি দিয়ে প্রকাশ করা হয়, সিম্বলটা ওই জায়গাতে ব্যবহার করা হয়। আর লে অ্যাপ্রক্সিমেটলি রেডিয়াল রিলেটিভ টু দ্য সেন্টার অফ দ্য সারফেস অফ হুইচ দ্য সিম্বল ইজ অ্যাপ্লাইড, অর্থাৎ সার্কেল আছে কিন্তু একটা জায়গা অর্থাৎ সেন্টার পয়েন্টটা সরে গেছে দেখো, সেইটাকে আমরা বলছি আর, যেটা প্রকাশ করা হয় এখানে ডিরেকশন অফ লে জায়গা দেখানো হয়েছে। লে পার্টিকুলেট নন ডিরেকশনাল অর প্রোটুবেন্ট, অর্থাৎ যে জায়গাতে পি ব্যবহার করা আছে ঠিক ডট 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 এরকমভাবে কোনো একটা অর্থাৎ পাঞ্চিং টাঞ্চিং এই ধরনের কিছু জিনিস করা হয়েছে, সেটাকে আমরা বলছি পি দ্বারা প্রকাশ করি, এটা ডিরেকশন অফ লে। সারফেস টেক্সচার বা মেজারিং ইনস্ট্রুমেন্ট কী ধরনের আমরা ব্যবহার করে থাকতে পারি, দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ফর মেজারিং দ্য সারফেস টেক্সচার ক্যান বি মেকানিক্যাল টাইপ অর উইথ ইলেকট্রনিক সেন্সিং ডিভাইস। এটা কীরকম জিনিস না দেখো, এটা আমরা মেকানিক্যাল টাইপের একটা এখানে ছবি দেখিয়েছি, ওইটা দেখতে অনেকটা এরকম, অর্থাৎ এই পজিশনটা শুধু একটু এখানেতে ডিজিটাল ব্যবহার করা হয়েছে। কি হয় না এখানে একটা মেজারিং স্টাইলাস থাকে, এইখানেতে যে ইন্ডিকেট স্কেল যে কিভাবে ইন্ডিকেট করছে, অ্যাডজাস্টিং স্ক্রু অর্থাৎ কাকে না স্টাইলাসটাকে অ্যাডজাস্টিং করার জন্য, আর এটা স্কিডস অর্থাৎ যার উপরে বেস করে এটা চলবে। মেজারিং স্টাইলাসে কি লাগানো থাকে, পয়েন্টেড ডায়মন্ড, একটু সামান্য মাথাটা সেই জায়গাতে রাউন্ড করা থাকে। কি কাজ না যে জবের উপরে যে উঁচু নিচু জায়গাগুলো আছে সেইগুলো ও এইভাবে টাচ করতে যাবে এবং তার একটা রিডিং এখানে দেখাবে। এটা এখানেতে ম্যানুয়াল রিডিংয়ের অর্থাৎ এখানে স্প্রিং সিস্টেমে দেখানো হয়েছিল, এখানে থেকে ডিজিটালভাবে দেখানো হয়েছে। জাস্ট দেখো এইখানে থেকে স্টাইলাসটা আছে, এও টাচ করছে, এটা জব, এখানে ও টাচ করলে একটা সেন্স করবে যে জায়গাতে বসে গেছে তার কম হবে, যেখানেতে উঠেছে একটু বেশি হবে, সেই জায়গাটাই এখানেতে উল্লেখ করবে। এটাকে আমরা বলছি একটা মেকানিক্যাল টাইপ সারফেস টেক্সচার মেজারিং ইনস্ট্রুমেন্ট। এটা ইলেকট্রনিক ইউজিং ডিভাইস, এটা এখানে কি না এখানে দেখো এইখানে স্টাইলাস আছে, অর্থাৎ এই যাতায়াতের সময়তে যে রিডিংটা দেবে এখান থেকে ভায়া মোটর হয়ে একটা অ্যাম্পলিফায়ার, অর্থাৎ সেইটাকে আরও একটা অ্যাম্পলিফাই করেছি। যেরকম আমরা ইসিজি মেশিনেতে দেখি একটা পেপার লাগানো আছে তার একটা আউটপুটেতে যে কিভাবে যাতায়াত করেছে, অর্থাৎ যে জবের যে রাফনেসের ব্যাপারটা সেটা দেখো এইখানেতে সেই আমাদের ইসিজি পেপারেতে যেরকমভাবে গ্রাফ তৈরি হয় এখানে সেই গ্রাফ আকারে দেখানো হয়েছে, এটা রেকর্ড করছে যে কিভাবে ওর যাতায়াতের রাস্তাটা ছিল ঠিক ইসিজি মেশিনে। এইভাবে দেখো এইখানেতে সে একটা আমাদের ডিজিটাল একটা এখানে যে অংশ দেখানো হয়েছে সেইখানেতে যাতায়াতের রাস্তাটাকে দেখানো হয়েছে। এটাকে আমরা কি বলছি ইলেকট্রনিক সেন্সিং ডিভাইস। এগুলো দিয়েই আমরা সারফেস টেক্সচার মেজারিং করে থাকি। থ্যাংক ইউ, গুড উইশেস টু অল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করবে, অন্যদেরও দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ।